Hello friends, today we are going to discuss another classification of verbs. Yes, today we are going to discuss transitive and intransitive verbs. You all know what is transitive and what is intransitive. আমরা বাংলা ব্যাকরণে যখন ক্লাস করেছিলাম তখন আমরা কিন্তু কারকের যে আলোচনা করেছিলাম সেই কারকের আলোচনায় আমরা কিন্তু কর্ম সম্পর্কে একটু আলোচনা সেখানে রেখেছিলাম। আজকের এই ইংলিশ গ্রামারের ক্লাসে আমরা কিন্তু যে ভার্বের যে ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করছি অর্থাৎ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, সেখানে আমরা বাংলা ব্যাকরণের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে আলোকপাত করব এবং দেখাবো যে বাংলা এবং বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের কোন জায়গাগুলোতে ঠিক একেবারে সিমিলারিটি আছে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আমরা প্রথমেই শুরু করছি ভার্বের যে ক্লাসিফিকেশনটা ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। তো ফার্স্ট অফ অল আমি কিছু উদাহরণের সাহায্যে বিষয়টিকে প্রবেশ করছি। সো দেখো, দু একটি আমরা সেন্টেন্স তৈরি করি। প্রথমত দু একটি আমরা সেন্টেন্স তৈরি করি। জাস্ট যেমন ধরো আমি বললাম যে আই বট এ মোবাইল ফোন। আই বট এ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন কিনেছিলাম। ঠিক আছে। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি। ঠিক আছে। আই গেভ হিম আ বিউটিফুল পেন, আমি তাকে একটি সুন্দর কলম দিয়েছিলাম। ঠিক আছে। তাহলে এই যে তিনটি সেন্টেন্স বললাম, পাশাপাশি আমরা আরও অন্য ধরনের তিনটি সেন্টেন্স বলবার চেষ্টা করছি। কি? বার্ডস আর ফ্লাইং। ওকে, বার্ডস আর ফ্লাইং। হি ইজ ক্রাইং। ওকে, হি ইজ ক্রাইং। শি স্মাইল্ড। তাহলে বাকি তিনটা সেন্টেন্স তো আমরা বললাম। এবার আমরা দেখব এই দুটো যে প্রথমের যে তিনটি সেন্টেন্স রয়েছে এবং পরে যে তিনটি সেন্টেন্স রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটি কোথায় রয়েছে। প্রথমে যে উদাহরণটিতে আমরা বললাম যে আই হ্যাভ বট এ মোবাইল ফোন বা আই বট এ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন কিনেছিলাম। এবার তার পাশাপাশি আমি যদি এই উদাহরণটা রাখি যে বার্ডস আর ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং, দেখা যাবে যে আমরা দেখব এখানে প্রথম সেন্টেন্সে আই হ্যাভ বট বা আই বট এ মোবাইল ফোন, এখানে একটি কি আছে? অবজেক্ট রয়েছে। ঠিক আছে, এখানে একটি অবজেক্ট রয়েছে। আই হ্যাভ বট এ মোবাইল ফোন, এখানে একটি অবজেক্ট রয়েছে। দ্য বার্ডস আর ফ্লাইং, এখানে কোনো অবজেক্টস নেই। অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণে যদি আসি তাহলে দাঁড়ায় যে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভই তাহলে কী হচ্ছে? ট্রানজিটিভ হচ্ছে আমাদের যেমন বললাম যে আই হ্যাভ বট এ মোবাইল ফোন, এখানে একটি অবজেক্ট রয়েছে, তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এখানে যে আই হ্যাভ বট এ মোবাইল ফোন, এই বটটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ সে ওই এটা কি করছে? ইট অলওয়েজ টেক অবজেক্ট টু মেক ইট সেন্স ক্লিয়ার। এটাকে সেন্স পরিপূর্ণ করার জন্য একটা অবজেক্ট নিচ্ছে, তাই এটাকে আমরা বলছি ট্রানজিটিভ। বাট আমরা পাশাপাশি যখন বলছি দ্য বার্ডস আর ফ্লাইং, ওখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, আমরা আসবো অবজেক্ট, হোয়াট ইজ অবজেক্টে আসবো। তার আগে আমরা যদি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের যে উদাহরণ তার থেকে যে আমরা সংজ্ঞায় যদি আমরা প্রবেশ করি তাহলে দাঁড়ায় যে ট্রানজিটিভ ভার্বস আর দোজ দ্যাট কি বলবো, দ্যাট রিকোয়ার, ট্রানজিটিভ ভার্বস আর দোজ দ্যাট রিকোয়ার অ্যান অবজেক্ট টু মেক সেন্স ক্লিয়ার। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বে তার অর্থ পরিস্ফুটনের জন্য একটি অবজেক্টের অবশ্যই দরকার হয়। আর ইনট্রানজিটিভে আমরা যদি বলি তার বিপরীত, যে ইনট্রানজিটিভ ভার্বস আর দোজ দ্যাট ডু নট টেক অর ডু নট রিকোয়ার এনি অবজেক্ট টু মেক সেন্স ক্লিয়ার। ওই ইনট্রানজিটিভে কিন্তু সেন্স ক্লিয়ার করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। উদাহরণ হিসেবে আমরা কিন্তু দেখলাম ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভে আমরা কিন্তু দেখলাম উদাহরণের সঙ্গে যে আই হ্যাভ বট এ মোবাইল ফোন, আরেকদিকে দেখলাম যে বার্ডস আর ফ্লাইং। ঠিক আছে, একদিকে যদি দেখি আমি যে আই গেভ হিম আ বিউটিফুল পেন, তাহলে এখানে পেন হচ্ছে অবজেক্ট। আবার অন্যদিকে যদি আমরা দেখি হি ইজ ক্রাইং, সে কাঁদছে, এখানে কোনো অবজেক্ট নেই। হি ইজ স্মাইলিং, অর্থাৎ হি ইজ ক্রাইং, হি ইজ স্মাইলিং বা হি স্মাইল্ড, এগুলোর ক্ষেত্রে কোনো অবজেক্ট ছাড়াই এরা এদের অর্থ পরিস্ফুটন করছে, তাই এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। বোঝা গেল বন্ধুরা? তাহলে আমরা ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ সরল ভাষাতে
একেবারে সিম্পলি আমরা ব্যাপারটাকে বুঝলাম যে ইনট্রানজিটিভ অ্যান্ড হোয়াট ইজ ইনট্রানজিটিভ অ্যান্ড হোয়াট ইজ ট্রানজিটিভ। এটা অল অ্যাবাউট অবজেক্ট। অবজেক্ট যেখানে থাকবে সেটাই ট্রানজিটিভ, যেখানে অবজেক্ট থাকবে না বা অবজেক্ট দরকার পড়বে না, তার টু মেক সেন্স ক্লিয়ার, তার সেন্সটাকে ক্লিয়ার করার জন্য, তখন সেটাকে আমরা বলছি ইনট্রানজিটিভ। ওকে, তো ইনট্রানজিটিভ ভার্বগুলো কীরকম হয়, যেমন ফ্লাইং, লাফিং, ক্রাইং, স্মাইলিং, এগুলোর জন্য কোনো এই সমস্ত ভার্বগুলো তার অর্থ পরিস্ফুটনের জন্য দে ডোন্ট রিকোয়ার এনি কাইন্ড অফ অবজেক্টস, কোনো রকম অবজেক্টস ছাড়াই তারা তাদের কিন্তু যে অর্থ সেটাকে তারা পরিস্ফুট করতে পারে। এবার প্রশ্ন হলো হোয়াট ইজ অবজেক্ট। অবজেক্ট আমরা কাকে বলবো? ইফ উই আস্ক ভার্ব হোম অর হোয়াট, দ্য আনসার উই গেট। ইফ উই আস্ক ভার্ব, আমরা যদি ভার্বকে প্রশ্ন করি আইদার হোয়াট বা হুম দিয়ে, দ্য আনসার উই গেট, আমরা যে উত্তরটা পাই সেটাই হচ্ছে কিন্তু অবজেক্ট। এটা হচ্ছে ওই বাংলা ক্রিয়ার মতো। বাংলার ক্রিয়াকে যখন আমরা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যেটি পাই সেটি হচ্ছে অবজেক্ট বা কর্ম। ঠিক আছে, তো ইংলিশের ক্ষেত্রে আলাদা কিছু নয়। ইংলিশের ক্ষেত্রেও আমরা ইংলিশের ভার্বসকে যখন আমরা হু আর হোয়াট দিয়ে আমরা যখন কোশ্চেন করি, তারপর দ্য আনসার উই গেট, আমরা যে উত্তরটা পাই সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু এখানে অবজেক্ট বের করার কিন্তু কোনো আলাদা কিছু নিয়ম বা আলাদা কিছু বৈশিষ্ট্যর ব্যাপার নেই। এবার আমরা একটা অবজেক্ট বের করে নিয়ে আসি। ঠিক আছে, যেমন ধরা যাক আমি বললাম যে আই হ্যাভ বট এ মোবাইল ফোন। ঠিক আছে, আই হ্যাভ বট এ মোবাইল ফোন। এবার এই বট আমি কিনেছিলাম বা আই হ্যাভ বট যাই বলি না কেন, এই আই হ্যাভ বট বা বটকে আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, আমি কি কিনেছিলাম, হোয়াট, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু উত্তরটা পাচ্ছি কি মোবাইল ফোন। তাহলে এই মোবাইল ফোন হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, এই মোবাইল ফোন হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমরা ক্রিয়াকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলেও আমরা অবজেক্ট পাই। এবং পাশাপাশি ঠিক আছে আরেকটা ব্যাপার আছে, শুধু হোয়াট নয়, আমরা যদি ভার্বকে দেখো আমরা বলেছি যে এখানে ইফ উই আস্ক ভার্ব হোম অর হোয়াট, দ্য আনসার উই গেট, দ্য আনসার উই গেট, সেটাই হচ্ছে ভার্ব, সেটাই হচ্ছে অবজেক্ট। আমরা ভার্বকে যখন হোম বা হোয়াট দিয়ে যে প্রশ্ন করি, প্রশ্ন করার পর দ্য আনসার উই গেট, আমরা যে উত্তরটা পাই সেটি হচ্ছে কিন্তু অবজেক্ট। তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখলাম যে বটকে আমরা হোয়াট দিয়ে যখন প্রশ্ন করি তখন আমরা পাই কি, আমরা তখন অবজেক্ট পাই, মানে মোবাইল ফোন পাই। যদি আই হ্যাভ বট এ পেন, হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি মোবাইল ফোন। এবার পাশাপাশি হোম দিয়েও যদি প্রশ্ন করি, যেমন ধরা যাক আই গেভ হার এ বিউটিফুল লেটার। ঠিক আছে, আই গেভ হার এ বিউটিফুল লেটার, আমি তাকে একটি সুন্দর চিঠি দিয়েছিলাম। আই গেভ হার এ বিউটিফুল লেটার, আমি তাকে একটি সুন্দর চিঠি দিয়েছিলাম। এবার দেখো হোম আমি কাকে দিয়েছিলাম, হোম আই গেভ হার এ বিউটিফুল লেটার। হোম ডিড আই গিভ, আমি কাকে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম তাকে। হার, এই হারটি হচ্ছে এখানে কি অবজেক্ট। তাহলে বোঝা গেল যে আইদার হোয়াট বা হুম দিয়ে যদি আমরা ক্রিয়াপদকে বা ভার্বকে প্রশ্ন করি, যে আনসারটি আমরা পাই সেটি হচ্ছে অবজেক্ট। বাংলার ক্ষেত্রে কি বা কাকে, ইংরেজির ক্ষেত্রে হোয়াট অর হুম দিয়ে আমরা প্রশ্ন করলে কিন্তু খুব সহজেই আমরা অবজেক্ট পেয়ে যাই। তাহলে আমরা কোথাও অবজেক্ট আছে কি না সেটা জানার জন্য আমরা ভার্বকে কি করব, ইংরেজির ক্ষেত্রে আমরা হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো যে অবজেক্ট আছে কি না। যদি সেখানে অবজেক্ট থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি ট্রানজিটিভ ভার্ব। আর যদি অবজেক্ট না থাকে, অবজেক্ট যদি আমাদের উত্তরে আমরা যদি কোনো উত্তর না পাই, তাহলে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর না পাই তাহলে সেটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এবারে আসছি ডাবল অবজেক্ট কি আমাদের দেখবে দ্বিকর্মক ক্রিয়া আছে। বাংলাতে আমাদের দ্বিকর্মক ক্রিয়া আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ঠিক আছে, আমি তোমাকে একটি লাল গোলাপ দিলাম, এগুলো হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া বাংলায়। তো ইংরেজিতেও কিছু দ্বিকর্মক ক্রিয়া আছে, যে ইউজুয়ালি ট্রানজিটিভ ভার্বস কি করে, ট্রানজিটিভ ভার্বস টেক সিঙ্গল অবজেক্ট। ইউজুয়ালি আমরা যদি জেনারেলি বা ইউজুয়ালি দেখি তাহলে দেখবো যে ট্রানজিটিভ ভার্বস অলওয়েজ টেক সিঙ্গল অবজেক্ট, বাট সামটাইমস দেখবো যে কি আমরা ট্রানজিটিভ ভার্বস কি করে টেক ডাবল অবজেক্ট। ঠিক আছে, সেক্ষেত্রে যে সমস্ত ট্রানজিটিভ ভার্বগুলো ডাবল অবজেক্ট নেয় সেক্ষেত্রে একটি অবজেক্ট হয় ইনডাইরেক্ট অবজেক্ট আর একটি হয় ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এবার আমরা বলি যে কোন ভার্বগুলো জেনারেলি এরকম হয়। এই ভার্বগুলো হচ্ছে ইংরেজির ক্ষেত্রে, এই ভার্বগুলো ধরো গিভ হতে পারে, অফার হতে পারে, প্রমিস হতে পারে,
ঠিক আছে, এগুলো হচ্ছে আস্ক হতে পারে। এই 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 ভার্বগুলো জেনারেলি ডাবল অবজেক্ট ক্যারি করে থাকে কখনো কখনো। যেমন গিফট দিয়ে যদি বলি, একটু আগে বলেওছি আমি যে আই গেভ হার এ বিউটিফুল রোজ, আমি তাকে একটি সুন্দর গোলাপ দিয়েছিলাম। আই গেভ হার এ বিউটিফুল রোজ। এখানে আমরা যদি বাংলায় চলে যাই, আমি তাকে একটি সুন্দর গোলাপ দিয়েছিলাম, তখন সেক্ষেত্রে আমরা যদি দ্বিকর্ম ক্রিয়াটাকে বিশ্লেষণ করি, সেখানে একটি মুখ্য কর্ম এবং একটি গৌণ কর্ম পাই। এক্ষেত্রেও আমরা মুখ্য কর্মটাকে ডিরেক্ট অবজেক্ট বলছি ইংরেজিতে, আর গৌণ কর্মটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলছি ইংরেজিতে। এবার ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে দ্য পার্সন, যেই পার্সন কে আমরা ডিরেক্ট অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। প্রথমে আসছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট যে থিংটা, যে জিনিসটাকে সম্পর্কে আমরা দিচ্ছি বা বলছি আর কি, যেই জিনিসটার কথা আর কি, যে আমি আই গেভ হার এ বিউটিফুল রেড রোজ বা হোয়াট এভার। তো এই যে রেড রোজ বা বিউটিফুল রোজ, এইটা হচ্ছে এই জিনিসটাই, থিংটাকে আমরা বলছি আমরা কি, ডিরেক্ট অবজেক্ট। এই জিনিসটাকে আমরা বলছি ডিরেক্ট অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্ট বলছি কোনটাকে, যেটা যে হুইচ অবজেক্ট ডিনোটস দ্য হোম, হোম অর হোম, এখানে হোম যাকে বা আমরা যার জন্য বা যাকে আমরা দিচ্ছি। হোম ইজ ডান, ফর হোম ইজ ডান, যার জন্য এই কাজটি করা হয়েছে বা যাকে দেওয়া হয়েছে। টু হোম ইজ গিভেন, যাকে এটি দেওয়া হয়েছে। টু হোম ইজ গিভেন অর ফর হোম ইট ইজ ডান, যার জন্য এটি করা হয়েছে বা যাকে এটা দেয়া হয়েছে, সেই যে পদটি রয়েছে সেই পদটিকে বলবো আমরা ইনডিরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে তাহলে আমরা ইংরেজিতে আসি, আই গেভ হার এ বিউটিফুল রেড রোজ। তাহলে বিউটিফুল রেড রোজ, যে রেড রোজ আছে, বিউটিফুল রেড রোজ, এটাকে আমরা বলছি ডিরেক্ট অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে এখানে হার, আমি তাকে দিয়েছিলাম। টু হোম, আমি কাকে দিয়েছিলাম, টু হোম। ফর হোম, ঠিক আছে, এই টু হোম আর ফর হোমটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট কিন্তু আমরা বুঝে গেলাম। বাংলায় যেটা মুখ্য কর্ম সেটাই ডিরেক্ট অবজেক্ট, আর বাংলায় যেটা গৌণ কর্ম সেটাই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বাংলায় আমরা যদিও প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক হিসেবে করেছিলাম, সেটা ইংরেজির ক্ষেত্রেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই, একই প্রশ্নের উত্তর আসবে। তাহলে আমরা ডাবল অবজেক্ট বুঝলাম যে সামটাইমস কিছু কিছু সময় কখনো কখনো ট্রানজিটিভ ভার্ব টেক কি ডাবল অবজেক্ট ক্যারি করে, এবং সেটা একটা ইনডিরেক্ট অবজেক্ট, একটা ডিরেক্ট অবজেক্ট। ওকে, আমরা এবারে আসছি কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট কি, বাংলায় আমরা যখন পড়েছিলাম, কারকের আলোচনা যখন আমরা বাংলায় করেছিলাম, তখন কিন্তু আমরা সমধাতুজ ক্রিয়া বা সমধাতুজ কর্ম, অ্যাকচুয়ালি ক্রিয়া নয়, সমধাতুজ কর্ম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ বাক্যের কর্তাপদ এবং ক্রিয়াপদ, বাক্যের ক্রিয়াপদ এবং কর্মপদ যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয়, তখন সেটাকে আমরা সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ কর্ম বলছি। ইংরেজির ক্ষেত্রেও আলাদা কিছু নয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রেও কগনেট অবজেক্ট আমরা তাকেই বলবো যখন ভার্ব, ঠিক আছে, ভার্ব আর অবজেক্টটি সিমিলারিটি থাকবে, অর্থাৎ ভার্ব এবং অবজেক্টটা একটা সিমিলার ওয়ার্ডের কাছাকাছি বা সিমিলার একটা ওয়ার্ড থেকে আসা হবে, তখনই হবে আমরা, তখন সেটাকে আমরা বলবো কি বলো, কগনেট অবজেক্ট। যখন ভার্ব আর হচ্ছে কি বলবো, ভার্ব অ্যান্ড অবজেক্ট একটা সিমিলারিটি থাকবে ভার্ব অ্যান্ড অবজেক্টের মধ্যে, বা আমরা বলতে পারি যে সিমিলার ওয়ার্ডের মতো হবে আর কি, ঠিক আছে। অ্যাজ পার এক্সাম্পল, আই স্লেপ্ট এ সাউন্ড, আই স্লেপ্ট আমি ঘুমালাম, এ সাউন্ড স্লিপ আমি একটা সুন্দর ঘুমালাম, ঠিক আছে। আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। তাহলে এখানে দেখো, আই স্লেপ্ট এটা হচ্ছে ক্রিয়াপদ স্লেপ, আর সাউন্ড স্লিপ এটা হচ্ছে একটা কর্মপদ, অর্থাৎ ভার্ব অ্যান্ড অবজেক্ট দুটোই একই, সিমিলার, ঠিক আছে, সিমিলার, দুটোই একই জায়গা থেকে উৎপন্ন আর কি। এক্ষেত্রে আমরা এটাকে কগনেট অবজেক্ট বলবো। বা আমরা যদি বলতে পারি যে আওয়ার ইন্ডিয়ান আর্মি হ্যাজ ফট এ, কি বলবো, ইন্ডিয়ান আর্মি হ্যাজ ফট এ গুড ফাইট। ইন্ডিয়ান আর্মি হ্যাজ ফট, ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান আর্মি কি বলবো, বা আমাদের যে শহীদ হয়ে গেছেন, যে আমাদের যে চীন সীমান্তে যিনি শহীদ হয়ে গেছেন যে আর্মি, তার সম্পর্কে যদি আমরা বলি, বা যে আমরা ইন্ডিয়ান আর্মি যদি বলি, যেটাই বলি না কেন, বা আমরা যদি হি দিয়ে বলি বা রাম দিয়ে বলি, যেটাই বলি না কেন, দ্য আর্মি হ্যাভ ফট, দি আর্মি হ্যাভ ফট বা দি ইন্ডিয়ান আর্মি হ্যাজ, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি হ্যাজ ফট এ গুড ফাইট। ইন্ডিয়ান আর্মি কী করেছে, হ্যাজ ফট এ গুড ফাইট। তো আমরা এভাবে বলতে পারি যে দি ইন্ডিয়ান আর্মি হ্যাজ ফট এ গুড ফাইট, ইন্ডিয়ান আর্মি কী করেছে, একটি ভালো ফাইট দিয়েছে।
ফট এ গুড ফাইট, এখানে দেখো ফট কি আছে, এখানে ফটটা যদি আমরা বলি যে ইন্ডিয়ান আর্মি হ্যাজ ফট এ গুড ফাইট, এই ফটটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, আবার কর্মপদ অর্থাৎ অবজেক্টে যদি যাই তাহলে হচ্ছে ফাইট। এই ফাইট আর ফট এই দুটো কিন্তু সিমিলার ওয়ার্ড, এই সিমিলার ওয়ার্ড থেকে যখন তোমার হচ্ছে ক্রিয়াপদ এবং কর্মপদ অর্থাৎ অবজেক্ট অ্যান্ড ভার্ব দুটোই যখন সিমিলার ওয়ার্ড থেকে আসবে তখন সেটাকে আমরা কিন্তু ইংরেজিতে বলছি কগনেট অবজেক্ট, যেটা আমরা বাংলাতে বলছি সমধাতুজ কর্ম। তো এরকম আমরা হতে পারে ড্রিম হতে পারে, ঠিক আছে, ড্রিম, আই ড্রিমড এ বিউটিফুল ড্রিম, আই ড্রিমড ডিআরইএমটি, আই ড্রিমড আমি দেখলাম, একটা স্বপ্ন দেখলাম, আই ড্রিমড এ বিউটিফুল ড্রিম আমি একটি সুন্দর স্বপ্ন দেখলাম। তো ড্রিম এ ড্রিমড এরকম হতে পারে। তো যাই হোক, সিংস, হ্যাঁ এরকম বলতে পারে যে হি ইজ সিঙ্গিং এ গুড সং, সে একটু সুন্দর গান গাইছে, হি ইজ সিঙ্গিং এ গুড সং, ঠিক আছে। এই সিং আর সং দুটো কিন্তু একই ওয়ার্ড থেকে আসলো, তাই এই অবজেক্টগুলোকে আমরা বলছি কগনেট অবজেক্ট। যখন ভার্বস আর অবজেক্ট, ভার্ব ফর্ম আর অবজেক্ট ফর্ম দুটোই সেম ওয়ার্ড থেকে বা সিমিলার ওয়ার্ড থেকে চলে আসে তখন সেটাকে আমরা কগনেট অবজেক্ট বলছি ইংরেজিতে, বাংলায় বলছি সমধাতুজ কর্ম। এবারে আমরা আসছি, আচ্ছা এবার বলছি যে কিছু কিছু ভার্ব আছে, মোস্ট ভার্বস ক্যান বি ইউজড বোথ। আমরা কিছু কিছু ভার্ব বা মোস্ট ভার্বসই বলছি যে দেখবো যে ক্যান বি ইউজ বোথ অ্যাজ ট্রানজিটিভ অ্যাজ ইনট্রানজিটিভ। আমরা কিছু কিছু ভার্বকে দেখবো যে ট্রানজিটিভ হিসেবে ইউজ করা যাচ্ছে, আবার ইনট্রানজিটিভ হিসেবেও ইউজ করা যায়। এক্সাম্পল যদি আমরা বলি যে যেমন আমরা ইনট্রানজিটিভ যদি বলি বার্ডস আর ফ্লাইং, এই কথাটা হলো কি বার্ডস আর ফ্লাইং হচ্ছে ইনট্রানজিটিভ, বার্ডস আর ফ্লাইং পাখিরা উড়ছে, এখানে দেয়ার ইজ নো অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নেই, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইনট্রানজিটিভ। আবার এই ফ্লাই যে আছে, এই ফ্লাই যে ভার্বটিকে নাকি আমি ইনট্রানজিটিভ বলছি, সেই ভার্বটি আবার ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। কিভাবে হতে পারে, যেমন ছোটকা, ছোটকা ইজ ফ্লাইং, ছোটকা ইজ ফ্লাইং এ কাইট, ছোটকা ইজ ফ্লাইং এ কাইট, ছোটকা কি করছে, ইজ ফ্লাইং ওড়াচ্ছে, কি ওড়াচ্ছে, একটি ঘুড়ি ওড়াচ্ছে। তাহলে এখানে একটা অবজেক্ট চলে এলো, এই ফ্লাই যেখানে আমার বার্ডস আর ফ্লাইং হচ্ছে তখন সেখানে ইনট্রানজিটিভ হচ্ছে, আবার ছোটকা ইজ ফ্লাইং এ কাইট তখন সেটা আবার ট্রানজিটিভ হচ্ছে। তাহলে আমরা কিছু কিছু ট্রানজিটিভ ভার্বকে বা কিছু কিছু ভার্বকে আমরা দেখবো যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইনট্রানজিটিভ দুটোভাবেই আমরা কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে। বা স্টপড, দ্য ট্রেন হ্যাজ বিন স্টপড, ট্রেন হ্যাজ বিন স্টপড, দ্য ট্রেন হ্যাজ বিন স্টপড, দাঁড় করানো হয়েছে, দ্য ট্রেন হ্যাজ বিন স্টপড যদি বলি তাহলে সেটা ট্রেন হ্যাজ বিন স্টপড, ট্রেনটিকে দাঁড় করানো হয়েছে কোথায়, অ্যাট দি স্টেশন, দ্য ট্রেন হ্যাজ বিন স্টপড যদি বলি এটা একটা এক ধরনের হলো। আবার যদি বলি ট্রেন স্টপড, ট্রেন স্টপড অ্যাট দি স্টেশন, ঠিক আছে, তখন সেটা আরেক ধরনের হলো। তো স্টপ ভার্বটা যে আছে, স্টপ ভার্বটাকে আমরা দুটোভাবে, প্রথমে বলছি দ্য ট্রেন হ্যাজ বিন স্টপ, অ্যাকচুয়ালি দ্য ট্রেন হ্যাজ বিন স্টপ হচ্ছে কি একটা প্যাসিভ ফর্ম, আবার হচ্ছে দ্য ট্রেন স্টপ এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তো যাই হোক আমরা অ্যাক্টিভ প্যাসিভ আলোচনা করছি না, আমরা অ্যাকচুয়ালি বলতে চাইছি একটাতে অবজেক্ট থাকবে একটাতে অবজেক্ট থাকবে না, এটাকে একটু অন্যভাবে বলতে হবে। অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে ড্রাইভার, দ্য ড্রাইভার হ্যাজ স্টপ দ্য ট্রেন, দ্য ড্রাইভার হ্যাজ স্টপ দ্য ট্রেন, ড্রাইভার কী করলো, ট্রেনটি থামিয়ে দিয়েছে বা থামিয়ে দিল, বা আমরা যদি পাস্টে করি সিম্পল পাস্টে দি ড্রাইভার স্টপ দি ট্রেন, ঠিক আছে, দি ড্রাইভার স্টপ দি ট্রেন। আবার যদি তাহলে এখানে কি আছে, তাহলে এখানে অবজেক্ট রয়েছে, দ্য ড্রাইভার স্টপ থামালো, কি থামালো, ঠিক আছে, হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করি, স্টপকে কি থামালো, ট্রেন, দি ড্রাইভার স্টপ দি ট্রেন, ট্রেনটিকে থামালো। আবার যদি বলি দ্য ট্রেন স্টপ, ট্রেনটি থামলো, দি ট্রেন স্টপ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ইনট্রানজিটিভ, অর্থাৎ স্টপটাকে, স্টপ যে নামক যে ভার্বটি রয়েছে সেটাকে আমরা ট্রানজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইনট্রানজিটিভ দুটোভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা এবারে গেল, এরপরে আসছি সামটাইমস রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কখনো দেখবে যে রিফ্লেক্সিভ যে প্রোনাউন রয়েছে সেটা কিন্তু ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট হিসেবে কিন্তু বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনগুলো, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হচ্ছে যেমন হিমসেলফ, হারসেলফ, ইয়োর সেলফ, এগুলো। তো আমরা যদি বলি হি হ্যাজ কিল্ড হিমসেলফ, হি হ্যাজ কিল্ড হিমসেলফ, তাহলে এই যে হিমসেলফটা কি আছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা কিন্তু আমাদের যে সেন্টেন্স রয়েছে সেটার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার এক্ষেত্রে একটা বলে থাকি, আবার আরেকটা যদি আমরা এভাবে বলি
হি হ্যাজ কিল্ড হিমসেলফ, তাহলে হিমসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা অ্যাজ অ্যান অবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। আবার কখনো কখনো এই রিফ্লেক্সিভ যে প্রোনাউনগুলো আছে সেগুলো অমিটেড থাকে, আবার কখনো এক্সপ্রেস থাকে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে হি হ্যাজ কিল্ড হিমসেলফ যখন বলছি তখন কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা এক্সপ্রেসড হচ্ছে। আবার কখনো কখনো দেখবে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকছে না, কিন্তু ওখানে উজ্জ্ব থাকছে। যেমন প্লিজ কিপ কোয়াইট, প্লিজ কিপ কোয়াইট মানে বলা হচ্ছে যে প্লিজ কিপ কোয়াইট, কিপ ইয়োর সেলফ কোয়াইট, এই ইয়োর সেলফ কথাটা কিন্তু এখানে উজ্জ্ব আছে। তাহলে আমরা বলি, একেবারে বলে দিই প্লিজ কিপ কোয়াইট, নীরবতা বজায় রাখুন, প্লিজ কিপ কোয়াইট। তাহলে প্লিজ কিপ কোয়াইটের মধ্যে কিন্তু প্লিজ কিপ ইয়োর সেলফ ব্র্যাকেটে ইয়োর সেলফ কথাটি হচ্ছে উজ্জ্ব আছে, অর্থাৎ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি আছে, অমিটেড বা উজ্জ্ব আছে। আবার যখন আমরা বলছি হি হ্যাজ কিল্ড হিমসেলফ তখন যে রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাজ এ অবজেক্ট তখন সেটা কিন্তু এক্সপ্রেস হয়েছে। তাহলে এটা হতে পারে, সেটা একটা আমরা এই আলোচনায় বললাম। এবারে আসছি পজিটিভ ভার্বস। পজিটিভ ভার্বস কি, আমরা বাংলায় পড়েছিলাম যে কি বলবো এটাকে, প্রযোজক ক্রিয়া বাংলায় পড়েছিলাম, প্রযোজক কর্তাও পড়েছিলাম, প্রযোজক ক্রিয়াও পড়েছিলাম। এবার বাংলায় যখন পড়েছিলাম যে প্রযোজক ক্রিয়া বলেছিলাম বা প্রযোজক কর্তা বলেছিলাম, কর্তা যখন নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করায় তখন সেই অর্থে কি হয়, প্রযোজক সেই ক্রিয়াপদটিকে প্রযোজক ক্রিয়া বলে এবং কর্তাটিকে প্রযোজক কর্তা বলে। ইংরেজিতেও আমরা দেখব যে পজিটিভ যে ভার্বটা রয়েছে, পজিটিভ ভার্ব, সেক্ষেত্রে আমরা দেখব যে কখনো কখনো ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা পজিটিভ হিসেবে আমরা ট্রানজিটিভে নিয়ে যেতে পারি, অর্থাৎ একটা পজিটিভ হওয়ার জন্য সেটা কিন্তু ট্রানজিটিভ হয়ে যায়। যেমন ধরা যাক বলা হচ্ছে দ্য হর্স ওয়াক্স, দ্য হর্স ওয়াক্স, ঘোড়াটি হাঁটে। তো ঘোড়াটি হাঁটে এটা একটা ইন্ট্রানজিটিভ সেন্টেন্স বা ইন্ট্রানজিটিভ ভার্ব ওয়াক্স। তাহলে ওয়াক্স আমরা বলতে পারি যে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আবার এই ইন্ট্রানজিটিভ ভার্বটা দেখো কিভাবে ট্রানজিটিভ হয়ে যায় যখন পজিটিভ হয়। কিরকম, হি ওয়াক্স দ্য হর্স, হি ওয়াক্স দ্য হর্স, সে ঘোড়াটিকে হাঁটায়। তো এখানে কিন্তু যেমন কাকে হাঁটায়, হোম, ওয়াককে আমরা হোম দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা হর্সটা পেয়ে যাচ্ছি, তাহলে অবজেক্ট চলে আসছে। এবার প্রথম সেন্টেন্সে একই তোমার ভার্ব, যেই ওয়ার্ক ভার্ব প্রথমে তোমার ইন্ট্রানজিটিভ ছিল যখন হচ্ছে যখন হর্স ওয়াক্স, যখন আমরা বলছি হর্স ওয়াক্স ফার্স্ট, ঠিক আছে, তখন সেটা কিন্তু ইন্ট্রানজিটিভ। আবার সেই ওয়ার্কটাই যখন পজিটিভ হলো, তো প্রযোজনা করলো, কাউকে দিয়ে কাজ করানো অর্থে বোঝালো, তখন সেটা আবার হয়ে গেল কি, হি ওয়াক্স দ্য হর্স, হি ওয়াক্স দ্য হর্স, সে ঘোড়াটিকে হাঁটায়। তখন কিন্তু আবার সেটাতে আমরা অবজেক্ট পেয়ে গেলাম, কারণ হোম দিয়ে প্রশ্ন করলেই আমাদের কি আসবে, হর্স চলে আসবে। হোম দিয়ে প্রশ্ন করলে হর্স চলে আসবে, তখনই আমরা কিন্তু অবজেক্ট পেয়ে গেলাম, আর অবজেক্ট থাকলেই সেটা ট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভকে আমরা ট্রানজিটিভ হিসেবে কিছু ভার্ব রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব, সেগুলোকে ট্রানজিটিভে আমরা করতে পারি, মানে পজিটিভের কারণে সেটা ট্রানজিটিভ হয়ে যায় বা ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। পজিটিভ অ্যাজ ইফ, যেটা আমরা বাংলায় বলেছিলাম প্রযোজক ক্রিয়া, বোঝা গেল। এবারে আমরা আসছি ডিফারেন্ট স্পেলিং। আমরা কখনো কখনো দেখব যে শুধুমাত্র স্পেলিং চেঞ্জ হয়ে কখনো সেটা ট্রানজিটিভ হচ্ছে, কখনো সেটা ইনট্রানজিটিভ হচ্ছে। অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি বলি রাইস, ঠিক আছে, আমরা যদি বলি রাইস আর্লি ইন দ্য মর্নিং, এখানে রাইস আর্লি ইন দ্য মর্নিং এটা হচ্ছে ইনট্রানজিটিভ, RISE, রাইস আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে। রাইস আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, রাইজিং আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। যাই হোক, আমি ওদিকে রাইজিংয়ে যাচ্ছি না, জাস্ট রাইস বলছি, রাইস আর্লি ইন দ্য মর্নিং, প্লিজ ট্রাই টু রাইস আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। এই যে রাইস, RISE, রাইস, এখানে কিন্তু RISE রাইসে যখন আমরা ব্যবহার করলাম তখন সেখানে কিন্তু একটা ইনট্রানজিটিভ হিসেবে ইউজ হলো। আবার এটার যদি স্পেলিং আমরা চেঞ্জ করে দিই, সেটাকে যদি রেইজ বলে, রেইজ ইউর হ্যান্ড, আমরা যদি বলি রাইসটাকে রেইজ বলবো, এবার রেইজ ইউর হ্যান্ড, তখন কিন্তু এই হ্যান্ড নামে অবজেক্ট চলে আসলো, তখন সেটা ট্রানজিটিভ হয়ে গেল, রেইজ ইউর হ্যান্ড। কি রেইজ করতে বলছি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে, আমরা যদি রেইজকে হোয়াট দিয়ে প্রশ্ন করি, রেইজ ইউর হ্যান্ড, হোয়াট দিয়ে রেইজকে প্রশ্ন করলে হ্যান্ড চলে আসবে, মানে অবজেক্ট চলে আসবে, তখন সেটা কিন্তু কি হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে। তাহলে শুধুমাত্র স্পেলিংকে আমরা চেঞ্জ করে কি করতে পারি, একটা ভার্ব ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, আরেকটি ওই সেম ভার্বই স্পেলিংটাকে চেঞ্জ করে দিলে সেটা ইনট্রানজিটিভ হয়ে যায় বা ইনট্রানজিটিভটা ট্রানজিটিভ হয়ে যায়।
এবারে আমরা আসছি some intransitive verbs may become transitive by having a preposition after the verb. যদি আমরা কিছু some intransitive verbs may become transitive by having a preposition after them or added to them. আমরা যদি কিছু ইন্ট্রানজিটিভ রয়েছে, যে ইন্ট্রানজিটিভটার পরে যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করি তখন দেখবে যে সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সেটা আবার ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ফান্ডাটা, যে আমরা যদি একটা পিওর ইন্ট্রানজিটিভ ভার্ব নিচ্ছি, ঠিক আছে, সেটা ইন্ট্রানজিটিভ হিসেবেই ব্যবহৃত হয়। যেমন আমরা আগেই বলেছিলাম লাভ, LAUGS, লাভ, হাসা, হি ইজ লাফিং, সে হাসছে, এটা পিওর ইন্ট্রানজিটিভ ভার্ব, কোনো সন্দেহ নেই। হি ইজ লাফিং, হি লাভ, সে হাসলো, এগুলো সবই হচ্ছে লাভ। আমি LAUGS, লাভ যে আছে, লাভ মানে হাসা, সেই লাভটাকে আমি বলছি যে কি, একটা ইন্ট্রানজিটিভ, পিওর একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমরা যদি এই লাভ নামক ইন্ট্রানজিটিভ ভার্বটাকে সঙ্গে আমরা এটাকে অ্যাড করি, একটা যদি প্রিপোজিশন অ্যাড করি, তাহলে দেখবে যে আবার এটা ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। কেমন উদাহরণ হচ্ছে হি লাভড অ্যাট মি, হি লাভড অ্যাট মি, সে আমাকে বিদ্রুপ করলো। কিছুটা ভার্বটা কিছুটা কি বলবো, মানে মিনিংটা কিছুটা চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু আমার ওটা ফোকাস করছি না। আমি ফোকাস করছি, দেখো যখন লাভ ছিল, হি লাভড, সে হাসলো, আর হি লাভড অ্যাট মি যখন হয়ে গেল, অর্থাৎ লাভডের সঙ্গে একটা অ্যাট নামক প্রিপোজিশন যখন বসলো, তখন সেটা কিন্তু ট্রানজিটিভ হয়ে গেল। লাভ অ্যাট মি যখন হয়ে গেল, বোঝা গেল? এরকম লাভ বলো, লুক ইনটু, লুক, হি লুকস কোয়াইট ডিপ্রেসড, সে বেশ ডিপ্রেস দেখাচ্ছে। হি লুকস ডিপ্রেস, সে খুব ডিপ্রেস দেখাচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু ইন্ট্রানজিটিভ। আবার যদি আমরা এই লুকের সঙ্গে ইনটু, প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার, যখনই আমি এই লুকের সঙ্গে ইনটুটা নিয়ে আসলাম না, তখনই কিন্তু এটা ট্রানজিটিভ হয়ে গেল। লুক ইনটু দ্য ম্যাটার, এই যে লুক ইনটু দ্য ম্যাটার নামক আমরা অবজেক্ট কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা দেখব যে কখনো কোনো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমরা যদি প্রিপোজিশন ব্যবহার করি, তখন সেক্ষেত্রে কিন্তু সেটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে বা হয়, ঠিক আছে। একইভাবে আমরা কখনো কিছু ইন্ট্রানজিটিভ ভার্বের ঠিক আগে, আমরা যদি দেখি, যদি কোনো প্রিপোজিশন অ্যাড করি, ঠিক আগে যদি আমরা কোনো প্রিপোজিশন অ্যাড করি, তাহলে সেটা কিন্তু আবার ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কীরকম? যেমন ধরো কাম, আমরা প্রত্যেকেই জানি কাম একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কাম আমরা যদি বলি হি ইজ কামিং বলো, সেটাও ইন্ট্রানজিটিভ। হি কেম হিয়ার টুডে, হি কেম হিয়ার ইয়েস্টারডে, অ্যাকচুয়ালি এরকম যদি বলি, বা হি কেম ফ্রম মহারাষ্ট্র, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এই কামের যে ফর্মগুলো আছে, যাই হোক না কেন, মূল যে বেস ফর্মটা কাম, সেটার থেকে কামিং বলো, কেম বলো, প্রত্যেকটাই হচ্ছে কি ইন্ট্রানজিটিভ। কিন্তু আমরা যদি এই কাম নামক বা কেম নামক যে ভার্বটি রয়েছে, তার আগে যদি একটা প্রিপোজিশন বসাই, তাহলে দেখবে যে অনায়াসে এটা কিন্তু আবার ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন যে উই শ্যাল ওভারকাম দ্য সিচুয়েশন, we shall overcome the situation, we shall overcome the circumstances, we shall overcome our misery। এই যে কাম বা কেম, তার আগে একটা প্রিপোজিশন বসানো হলো ওভার। যখনই ওভার বললাম, তখনই কিন্তু সেটা কি বলবো, তখনই সেটা ট্রানজিটিভ হয়ে গেল, ঠিক আছে। ওভারকাম যখনই বললাম, তখন কিন্তু সেটা ট্রানজিটিভ হয়ে গেল। উই শ্যাল ওভারকাম দি সিচুয়েশন, হোয়াট এভার, কিছু তো ওভারকাম করবো, তখনই কিন্তু সেটা ট্রানজিটিভ হয়ে গেল। তাহলে দেখলাম যে প্রিপোজিশন পরে বা আগে অ্যাড করে কিন্তু একটা ইন্ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এবারে আসছি কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব কি? কোয়াসি প্যাসিভ ভার্ব দেখবে, অ্যাকচুয়ালি কোয়াসি প্যাসিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো, যে ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু তার মধ্যে একটা প্যাসিভ ফোর্স থাকে। হ্যাঁ, আমি আরেকবার ক্লিয়ার করছি, যে ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসেই ব্যবহৃত হয়, কিন্তু তার মধ্যে একটা প্যাসিভ ফোর্স থাকে। যেমন আমরা যদি বলি যে রাইস সেলস চিপ, বিকোচ্ছে, চাল যে আছে সস্তায় বিকোচ্ছে, রাইস সেলস চিপ, চাল কি হচ্ছে, সস্তায় বিকোচ্ছে। আসলে দেখো এখানে রাইস সেলস চিপ, এখানে এমন মনে হচ্ছে যেন রাইস নিজেই বিক্রি হচ্ছে,
এবার আমরা যদি ভাবি রাইস তো নিজে বিক্রি হতে পারে না, এটার মধ্যে একটা প্যাসিভ ব্যাপার থাকে, রাইসকে কেউ বিক্রি করে কেউ কেনে এরকম। তো এটার অ্যাকচুয়ালি প্যাসিভ ফর্মটা এরকম হয় যে রাইস ইজ সোল্ড চিপ, রাইস ইজ সোল্ড চিপ আমরা বলতে পারি, রাইস সেলস চিপ আমরা বলি ঠিকই, রাইস সেলস চিপ। এটা আসলে কোয়াসি প্যাসিভ, কারণ অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হলেও এর মধ্যে একটি প্যাসিভ ফোর্স থাকে, এই জন্য এটাকে বলছি আমরা কোয়াসি প্যাসিভ। ঠিক একইভাবে আরও উদাহরণ রয়েছে, যেমন ধরো হানি টেস্ট কি সুইট, হানি টেস্ট সুইট, মধু মিষ্টি। ঠিক আছে, এবার মধু মিষ্টি তো মধু নিজে নিজে মিষ্টি না, মধুকে কেউ টেস্ট করে তখন মিষ্টি হয়। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, আমরা যদি এটার প্যাসিভ ফর্মটা বলি, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে টেস্ট করা হয়। তো হানি টেস্ট সুইট এটার মধ্যে দেখো অ্যাক্টিভে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা প্যাসিভ ফোর্স আছে, তাহলে এই ভার্বগুলোকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। ঠিক আছে, এবারে আসছি সাম ইন্ট্রান্সিটিভ ভার্বস, যেমন হচ্ছে বি, বিকাম, সিম, গ্রো, টেস্ট, রিকোয়ার্ড এ ওয়ার্ড। সাম ইন্ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো? যেমন ধরো বি, বিকাম, সিম, গ্রো, টেস্ট, রিকোয়ার্ড এ ওয়ার্ড টু মেক ইট সেন্স ক্লিয়ার। কিছু আমরা জানি কিছু ইন্ট্রান্সিটিভ ভার্ব কি করে, একটা ওয়ার্ড তাদের দরকার হয়, একটা কমপ্লিমেন্ট দরকার হয় বলা যেতে পারে, তার ভার্ব তার যে কি বলবো তার যে অর্থটা আছে সেটাকে সম্পূর্ণ করার জন্য কখনো কিছু ইন্ট্রান্সিটিভ ভার্বের একটা কমপ্লিমেন্ট বা ওয়ার্ড দরকার হয়, যদিও তারা কিন্তু ট্রান্সিটিভ নয়, তা সত্ত্বেও শুধুমাত্র ওই ইন্ট্রান্সিটিভ ফর্মটা দিয়ে তারা কিন্তু তাদের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। যদিও আমরা আমাদের সংজ্ঞায় বলেছিলাম যে ইন্ট্রান্সিটিভ ভার্বে কি হচ্ছে, উইথাউট অবজেক্ট ইন্ট্রান্সিটিভ ভার্ব তার ভার্ব সম্পূর্ণ করতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে কিছু ইন্ট্রান্সিটিভ ভার্ব থাকে যেগুলো একটা ওয়ার্ড বা একটা কমপ্লিমেন্ট তাদের সঙ্গে বসাতে হয় তাদের ভার্বটাকে, তাদের সেন্সটাকে কমপ্লিট করার জন্য। যেমন ধরা যাক একটা বি ভার্ব যদি বলি, যেমন হি ইজ এ ডক্টর। এই যে হি ইজ এই পর্যন্ত বলে, ঠিক আছে, ইজটা হচ্ছে আমরা ইন্ট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করছি, কিন্তু এটুকুন বলে কিন্তু আমরা তার যে মিনিংটাকে ফুলফিল করতে পারছি না। এই ডক্টর বলে একটা কমপ্লিমেন্ট আমাকে রাখতে হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি বলি হি বিকেম এ সোলজার ইন ইন্ডিয়ান আর্মি, হি বিকেম এ সোলজার, তাহলে হি বিকেম এ সোলজার, এই যে বিকেমটা তো তোমার ইন্ট্রান্সিটিভ ভার্ব। তো এই ইন্ট্রান্সিটিভ ভার্বটা কি করছে, তার আমরা জানি ইন্ট্রান্সিটিভ ভার্ব উইথাউট অবজেক্ট দে ক্যান এক্সপ্রেস দেয়ার মিনিং, তারা তাদের অর্থকে পরিস্ফুটন করতে পারে, কিন্তু আমরা কিছু ক্ষেত্রে দেখবো যে ইন্ট্রান্সিটিভ ভার্ব উইথাউট এ কমপ্লিমেন্ট, উইথাউট এ ওয়ার্ড তারা তাদের ভার্বটাকে সম্পূর্ণ করতে পারে না। দে বিকে বা হি বিকেম যদি বলি, তাহলে কিন্তু আমাদের ভার্বটা কমপ্লিট হয় না, তার জন্য একটা কমপ্লিমেন্ট দরকার হয়, হি বিকেম এ সোলজার। তাহলে হি বিকেম এ সোলজার যখন বলছি এটা সম্পূর্ণটা ইন্ট্রান্সিটিভ, দ্যাটস ওকে, এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটা ওয়ার্ড বা কমপ্লিমেন্ট বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কি হচ্ছে না, এটা কিন্তু একটা তার যে সেন্সটা সেটাকে ক্লিয়ার করতে পারছে না, তাহলে তার জন্য একটা কমপ্লিমেন্ট বা ওয়ার্ড দরকার হয়। সেগুলো কি, এই যে তারপরে তোমার ধরো গ্রো যদি হতে পারে, গ্রো হি গ্রোন, হ্যাঁ হি হ্যাজ গ্রোন বা হি গ্রোন ওল্ড এরকম যদি বলি, তাহলে এই গ্রোনের পর ওল্ড নামক কমপ্লিমেন্ট বসাতে হয়। টেস্টের ক্ষেত্রেও তাই, যেমন আমরা যদি বলি হানি টেস্ট, এটুকুন যদি বলি হানি টেস্ট একটি ইন্ট্রান্সিটিভ ওয়ার্ড, ঠিক আছে। তো এই ইন্ট্রান্সিটিভ ওয়ার্ডের সঙ্গে একটা যদি ইন্ট্রান্সিটিভ ভার্ব, এই ইন্ট্রান্সিটিভ ভার্বের সঙ্গে যদি আমরা একটা কমপ্লিমেন্ট বা ওয়ার্ড না বসাই, তাহলে কিন্তু তার অর্থটা সম্পূর্ণ হয় না। যেমন হানি টেস্ট এরকম বললে কিন্তু আমরা সম্পূর্ণ অর্থ পাই না, যখন আমরা সুইট বলবো তখনই সেটা কিন্তু সম্পূর্ণ হবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, যেহেতু পরের যে ওয়ার্ডটা আছে টেস্টই বলো বা হি বিকেম সোলজারের সোলজার বলো, হি ইজ এ ডক্টর সেন্টেন্সের এ ডক্টর বলো, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আসলে প্রথমে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকেই কি করে, কমপ্লিমেন্ট করে, তাই এগুলোকে আমরা বলি কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এগুলোকে আমরা কি বলি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। কোনগুলো, এই যে পরেরগুলো, হানি টেস্ট সুইট, এই সুইটটাকে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। হি বিকেম এ সোলজার, এই সোলজারকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, ঠিক আছে। একইভাবে কখনো কিছু ট্রানজিটিভ ভার্ব,
আমরা জানি ট্রানজিটিভ ভার্ব যখন তার সঙ্গে অবজেক্ট থাকে তখন দে ক্যান এক্সপ্রেস দেয়ার মিনিং ভেরি ইজিলি, তারা তাদের মিনিংটাকে ভেরি ইজিলি প্রকাশ করতে পারে যদি উইথ অবজেক্ট নিয়ে। কিন্তু কখনো কখনো দেখা যাবে যে কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব তারা তাদের অবজেক্ট থাকা সত্ত্বেও, ট্রানজিটিভ ভার্ব তো অবজেক্ট থাকবেই, অবজেক্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র অবজেক্ট দিয়ে তারা তাদের মিনিংটাকে দে কান এক্সপ্রেস দেয়ার মিনিং ভেরি ইজিলি, তারা কিন্তু তাদের যে মিনিংটা আছে সেটাকে কিন্তু স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না উইথাউট এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, যদিও তারা ট্রানজিটিভ ভার্ব, যদিও তাদের মধ্যে একটা অবজেক্ট থাকে। অ্যাজ পার এক্সাম্পল মেড, ঠিক আছে, যদি মেড বলি, মেড হচ্ছে কি একটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, মেড হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, তাই তো। এই মেড নামক ট্রানজিটিভ ভার্ব দেখবে যে মেড নামক ট্রানজিটিভ ভার্বটা একটা কমপ্লিমেন্ট দরকার হয় তার ভার্বটাকে সম্পূর্ণ করার জন্য। যেমন আমরা যদি বলি উই মেড হিম এ কিং, উই মেড হিম এ কিং, আমরা তাকে একজন রাজা বানিয়েছি, উই মেড হিম। এবার দেখো এই পর্যন্ত যদি বলি উই মেড হিম, ঠিক আছে, এখানে দেখো অবজেক্ট রয়েছে। মেড যেহেতু ট্রানজিটিভ ভার্ব, এটা ইট অলওয়েজ টেক অবজেক্ট, যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব মেড, তাহলে উই মেড হিমে অবজেক্ট রয়েছে, হিম বলে একটা পরিষ্কার অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি। হোম দিয়ে প্রশ্ন করলে, মেডকে হোম দিয়ে প্রশ্ন করলে আমরা হিম পেয়ে যাচ্ছি, অবজেক্ট তো রয়েছে এখানে, উই মেড হিম। কিন্তু উই মেড হিম অবজেক্ট থাকা সত্ত্বেও তার কিন্তু উই মেড হিম যদি বলি তাহলে কিন্তু আমাদের যে উই ক্যান এক্সপ্রেস আওয়ার ফিলিংস কমপ্লিটলি, আমাদের যে সেন্সটা সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো সেক্ষেত্রে উই মেড হিম তারপর একটা কমপ্লিমেন্ট খুঁজছে, উই মেড হিম কি বানিয়েছি, উই মেড হিম এ কিং। উই চুজ হিম আওয়ার লিডার, উই চুজ হিম অ্যাজ আওয়ার লিডার, বা উই চুজ হিম অ্যাজ এ লিডার, অ্যাজ আওয়ার লিডার, আমরা তাকে আমাদের নেতা পছন্দ করেছি। তো উই চুজ হিম যখন বলছি এখানে সবই আছে, ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট আছে, ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও তার যে মিনিং সেটাকে কিন্তু সে পরিস্ফুটন করতে পারছে না। তাহলে আমরা দেখবো মেড নামক, চুজ নামক, তারপরে তুমি বলো ফাউন্ড হিম, ফাউন্ড আই ফাউন্ড, বা জুরি, কি বলবো, আদালত যদি বলি আর কি আমরা, বা যদি আমরা বলি যে জুরি ফাউন্ড হিম গিলটি, তো জুরি আমাদের যে আদালতের জুরি আছে, ফাউন্ড হিম এতটুকুন বললে অবজেক্ট আছে, সব ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু কি করতাম, যতক্ষণ পর্যন্ত গিলটি নামক একটা ওয়ার্ড বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত এর ভাবটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে আমরা দেখলাম যে মেড, তারপরে চুজ, তারপরে ফাউন্ড, এই সমস্ত ট্রানজিটিভ ভার্বগুলো তারা কি করে, চুজ বলেছি, তো এই সমস্ত ট্রানজিটিভ ভার্বগুলো অলওয়েজ টেক এ কমপ্লিমেন্ট টু মেক দেয়ার সেন্স কমপ্লিট, তাদের সেন্সগুলোকে কমপ্লিট করার জন্য অলওয়েজ তারা কি করে, একটা কমপ্লিমেন্ট তাদের একটা দরকার হয়, একটা ওয়ার্ড দরকার হয়। যেহেতু আমরা দেখবো যে এই ওয়ার্ডগুলো অবজেক্টকে ক্লারিফাই করে, অবজেক্টকে মডিফাই করে, দ্যাটস ওয়াই এইগুলোকে আমরা বলবো কি অবজেক্ট কমপ্লিমেন্টারি। মানে যেমন আমি একটু বললাম যে উই চুজ হিম আওয়ার লিডার, এই আওয়ার লিডারটা কিন্তু উই নামক সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছে না বা মডিফাই করছে না, আমাদের যে অবজেক্ট আছে হিমকে কিন্তু মডিফাই করছে বা হিমকে কমপ্লিমেন্ট করছে। তা এই কারণে আমরা এই যে অ্যাজ এ লিডার, এই যে কথাটি হচ্ছে, ওয়ার্ডটি আছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্টারি, এগুলোকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্টারি। ঠিক আছে, ঠিক একইভাবে চুজ বললাম, মেড হিম, উই মেড হিম এ কিং, এই যে এ কিং নামক যে ওয়ার্ডটি আছে, এই এ কিং ওয়ার্ডটি কিন্তু কোনো সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছে না, এটা কমপ্লিমেন্ট করছে অবজেক্টকে। তাই আমরা এই ক্ষেত্রে এই উই মেড হিম এ কিংটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্টারি। তো এভাবে বন্ধুরা আমাদের যে ভার্বের যে আজকে চ্যাপ্টারটা ছিল ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, এটাকে আমরা খুব সংক্ষিপ্তভাবে বললাম। তোমরা আরও বেশি করে এগুলোর এক্সাম্পল নিয়ে এগুলোকে প্র্যাকটিস করো। কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং আমার যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো সেখানে বাংলা ব্যাকরণে আমি আলোচনা করেছিলাম, এবং আমি চেষ্টা করছি বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের যে জায়গাগুলোকে সিমিলারিটি আছে সেগুলোকে আমরা একসঙ্গে বলবার। এক্ষেত্রে কিছু আমরা যেমন পেলাম সমধাতু, কর্ম, তারপরে প্রযোজক ক্রিয়া, এগুলো পেলাম, আমরা কিন্তু সেইভাবে আলোচনা করব। এটার জন্য তোমাদের যদি মনে হয় যে বাংলার ক্লাসগুলো দরকার রয়েছে তাহলে কিন্তু আমার ভিডিওতে কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু আমার প্লেলিস্ট থেকে সেই বাংলা ব্যাকরণের ভিডিওগুলোও পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের এই দুটোকে রিলেট করে যখন পড়বে তখন তোমাদের কাছে আরও বেশি বিষয়টাকে হৃদয়ঙ্গম করতে অনেক বেশি সহজ হবে। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।